দশম জাতীয় সংসদ নির্বাচনে 151টি আসনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করে বাংলাদেশে আবারও ভোটাধিকারকে কক্ষিগত করার একটা সংস্কৃতি শুরু করা হয়েছিল। যেই ভোটের দিন সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট দেওয়ার প্রয়োজনই পড়ে না, সংবিধান অনুযায়ী তাকে ভোট বলে কিনা এই প্রশ্নও তখন উঠেছিল। আপনারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, যা সারা পৃথিবীতে নিশিরাতের ভোট বলে পরিচিত। এবং সেই নির্বাচনের প্রেক্ষাপট আমি বর্ণনা করে চর্বিত চর্বণ করতে চাই না। কিভাবে একটা নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে এবং কিভাবে সেই নির্বাচনী ব্যবস্থা ধ্বংসযজ্ঞের সঙ্গে আমাদের দেশের রাজস্ব থেকে যারা বেতন পায় সেই সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন জোনকে, বিভিন্ন বাহিনীকে, বিভিন্ন প্রতিষ্ঠানকে কিভাবে যুক্ত করা হয়েছে এবং প্রমাণ হয়েছে যে রাষ্ট্রকেই দলীয়করণ করা হয়েছে। আপনারা দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের ইতিহাস নিশ্চয়ই আপনাদের মনে আছে। বিএনপির বেশিরভাগ নেতারাই, আমি সহ, কারাগারের আটকা ছিলাম এবং দেশের প্রায় সকল বিরোধী দলই নির্বাচন বর্জন করেছে। একমাত্র সরকারি তোষামতকারী দলের তোষামতকারী জোট বাদে আর কেউই অংশগ্রহণ করেনি এবং অবৈধভাবে, স্বতঃস্ফূর্তভাবে দেশের প্রায় 90% লোক সেই ভোটকে বর্জন করে 2024-এর 5ই আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটের একটা বার্তা দিয়েছিল যে দেশের 90% লোক ভোট বর্জন করে, সেই ভোট বর্জনকারীরা যে বিক্ষোভে পরিণত করবে, এটাই ইতিহাসের শিক্ষা। কিন্তু তৎকালীন সরকার সেই শিক্ষা গ্রহণ করে না। এই প্রেক্ষাপটেই 2024-এর 5ই আগস্ট এবং তার প্রেক্ষাপটেই আমরা আমাদের কাছে পেয়েছি গত 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, যা এ পর্যন্ত আমাদের দেশের অনুষ্ঠিত 13টি নির্বাচনের মধ্যে সবচেয়ে স্বচ্ছ এবং পরিচ্ছন্ন এবং অবাধ। সেই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা 2-300 বেশি আসন পেয়েছি। আমাদের সরকার 17ই ফেব্রুয়ারিতে শপথ নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা আমাদের এই সরকারের যাত্রা শুরু করেছি 18 তারিখের ক্যাবিনেট মিটিং এর মধ্য দিয়ে এবং তখন থেকে আজ পর্যন্ত আমরা আমাদের আজও বিকাল 4টায় আমরা আবার ক্যাবিনেট মিটিং এ বসবো। আমরা আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি নির্বাচনকালীন সময় জনগণের কাছে যে প্রতিশ্রুতি এবং ওয়াদাগুলি দিয়েছি, সেই ওয়াদাগুলিকে বাস্তবায়ন করাটাকে আমরা আমাদের কর্মকাণ্ডের প্রধান কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত করেছি। আপনারা যদিও জানেন, তবুও আজকে কিছুটা সংগঠিতভাবে আপনাদের সামনে আমরা আমাদের সরকারের সেই সমস্ত বিহিত পদক্ষেপ সম্পর্কে আপনাদের সামনে হাজির করছি। আমাদের এই তৎপরতাগুলির মূলত সামাজিক সুরক্ষা, অর্থনীতি, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও রাষ্ট্রীয় মূল্যবোধের প্রতিটি অঙ্গনকেই আমরা স্পর্শ করার চেষ্টা করেছি। প্রথমেই আমি আপনাদের সামনে বিনীতভাবে হাজির করছি আমাদের ফ্যামিলি কার্ড কর্মসূচি। আপনারা জানেন, সর্বশেষ আদমশুমারি অনুযায়ী দেশে 4,10,00,000 পরিবার আছে এবং আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি পরিবারের প্রধান নারী সদস্যকে আমরা ফ্যামিলি কার্ড দিব এবং তার পাইলট প্রজেক্টের কাজ আমরা ইতিমধ্যেই শুরু করেছি। সরকারের মাত্র 21 দিনের মাথায় মাননীয় প্রধানমন্ত্রী এই পাইলট কর্মসূচি উদ্বোধন করেছেন ঢাকা 17 আসনের একটা প্রকাশ্য জনসমাবেশের মধ্য দিয়ে। আপনারা সকলেই সেখানে সেই দৃশ্য বা আপনারা দেখেছেন এবং ইতিমধ্যেই 37,000-এরও বেশি পরিবারকে, প্রায় 38,000 পরিবারের মতো ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়ে গেছে। আমরা ইতিমধ্যেই ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় সেবকদের সম্মানী ভাতা দেওয়ার কাজ শুরু করেছি, যা আমাদের প্রতিশ্রুতি ছিল। তাও মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা শুরু করেছি, আপনারা দেখেছেন এবং পর্যায়ক্রমে দেশের সমস্ত ধর্মালয়গুলি, বিশেষ করে মসজিদ, মন্দির, গির্জা এবং বৌদ্ধ বিহার, এখানে যারা যারাই আছেন, মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং মন্দিরের পুরোহিত, গির্জার অধ্যক্ষ, বৌদ্ধ বিহারের পুরোহিত অধ্যক্ষ, আমরা ঈদ উপলক্ষে, যেহেতু আমাদের সরকারের শুরুতেই আমরা ঈদের
এই উৎসবকে ভাগাভাগি করার সুযোগ পেয়েছি। সে কারণে মাননীয় প্রধানমন্ত্রী ঈদের ত্রাণ ও উপহার বিতরণ করেছেন প্রত্যেকটি নির্বাচনী এলাকায়। মাননীয় সংসদ সদস্যদের মাধ্যমে এই সমস্ত এলাকায় গরিবদের জন্য শাড়ি, 3 পিস, হাজি রুমাল এবং 10 লক্ষ টাকার নগদ অনুদান বন্টন করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রাতিষ্ঠানিকভাবে জাকাত ব্যবস্থা তৈরি করার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। জাকাতটা বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে সবাই দান করেন, এটাকে একটা ইনস্টিটিউশনাল স্ট্রাকচার দেওয়ার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছেন। কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা জেনেছি, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন, যে আগামী 1 বৈশাখ কৃষক কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। প্রি পাইলটিং পর্যায়ে এই কাজটি চলবে এবং ক্রমান্বয়ে আমরা দেশের সকল কৃষকের মধ্যেই আমরা এই কৃষক কার্ড পৌঁছে দেব। প্রাথমিকভাবে দেশের 8টি বিভাগের 11টি উপজেলার 11টি ব্লকের 21,014 জন কৃষকের মাঝে এই কার্ড দেওয়া হবে। টাঙ্গাইল থেকে এটা যাত্রা শুরু হবে 1 বৈশাখ। দেশের 54টি জেলায় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একযোগে আমরা এই খাল খননের কাজ শুরু করেছি। আমরা আগামী 180 দিনের মধ্যে 1200 কিলোমিটারের খাল খনন করতে চাই এবং এই খাল খননের মাধ্যমে অনাবাদী জমিকে আবাদী জমিতে রূপান্তরিত করা এবং কৃষকের ভাগ্য পরিবর্তন করা এবং চূড়ান্তভাবে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করা হচ্ছে আমাদের লক্ষ্য। এই মুহূর্তে বিদ্যুৎ এবং জ্বালানির পরিস্থিতিটা আপনারা সবাই জানেন। সারা পৃথিবী হরমুজ প্রণালী দিয়ে যে জ্বালানি সরবরাহ হয় তার প্রভাবের প্রতিক্রিয়ার মধ্যে বাস করছে, বিশেষ করে আমাদের এই অঞ্চল। এবং সেই কারণে আমাদের মতো দেশ যা জ্বালানি আমদানি নির্ভর একটা বিদ্যুৎ জ্বালানি নীতির উপরে দাঁড়াতে বাধ্য হয়েছি আমরা। বিগত সরকারের আমলে আমাদের এখানকার গ্যাস উত্তোলনের পুরো পদক্ষেপই নেওয়া হয়, বরঞ্চ পুরো জ্বালানি ব্যবস্থাটাকে এবং পুরো বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাটাকে আমদানি নির্ভর করে রাখা হয়েছে। যদিও আমাদের বৈদেশিক মুদ্রার অর্জন উপার্জন খুবই কম, আপনারা সকলেই সচেতন, আপনারা জানেন, জাতীয় জানে, কিন্তু উত্তরাধিকার ভাবেই জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা এই ধরনের একটা সংকটকে দায়িত্ব নিয়েছি। ইতিমধ্যেই 25শে ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা এবং পালন করা শুরু করেছি এবং আমরা এই হত্যাকাণ্ডের স্বচ্ছ বিচারের জন্য আমরা গুরুত্ব আরোপ করেছি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় খেলাধুলাকে পেশা হিসাবে ঘোষণা করার যে প্রতিশ্রুতি আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন সেটাকে বাস্তবায়ন করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। নতুন করে স্পোর্টস কর্মসূচির মাধ্যমে 12 থেকে 14 বছরের প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে, যা আগামী 30শে এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। তিনি সম্মানিত হয়েছেন। আগামী 29শে মার্চ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সফল ক্রীড়াবিদদের সম্বর্ধনা দিবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে রাজধানী ঢাকাতে 100টি ওয়ার্ডের জন্য কমপক্ষে 50টি 2টি বা 3টি ওয়ার্ড মিলিয়ে যাতে জমি অধিগ্রহণ করে নতুন করে মাঠ তৈরি করা যায়। কারণ মাঠ ছাড়া একটা সুস্থ স্বাভাবিক নাগরিক বাসযোগ্য পরিবেশ তৈরি করা যায় না। এই জন্য আমরা বিশেষ করে প্রবীণদের জন্য যে ওয়াকওয়ে তৈরি করা হয় ওই মাঠকে ঘিরেই ইতিমধ্যেই জমি অধিগ্রহণ পূর্বক খেলার মাঠ স্থাপনের বিষয়ে ভিডিও প্রেরণ করা হয়ে গেছে। অর্থ মন্ত্রণালয় থেকে তো আপনারা নিশ্চয়ই জেনেছেন, খুবই আলোচিত ঘটনা। আমরা প্রথম দিনই এই সিদ্ধান্ত নিয়েছি ক্যাবিনেটে প্রায় 12 লক্ষ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ সুদে মূল্যে 10,000 টাকা পর্যন্ত ঋণ, কৃষি ঋণ সুদে মূল্যে মৌকুফ করার সিদ্ধান্ত ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়ে গিয়েছে, আপনারা এটা দেখেছেন। প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের আইন 2026 এর খসড়া ইতিমধ্যে প্রণয়ন করা হয়ে গেছে। কারণ প্রবাসীরা আমাদের একটু আগে যেভাবে বলছিলাম যে গার্মেন্টস যেমন শিল্প আমাদের জন্য যেমন একটা উৎপাদনের বৈদেশিক অর্জনের উৎস, এরপরেই কিন্তু আমাদের প্রবাসীরা হচ্ছেন আমাদের রেমিটেন্সের উৎস। ফলে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন আইন 2026
অত্যন্ত জরুরি আমাদের দেশের জন্য। সরকার যথাযথভাবে এটা গুরুত্ব দিয়ে এটার খসড়া ইতিমধ্যেই তৈরি করা হয়ে গেছে এবং ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট হিসাবে একমাত্র জাপানে যাওয়া যায়, আর পৃথিবীর অন্য কোথাও ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট হিসেবে যাওয়া যায় না। কিন্তু জাপানি ভাষাটা শিখতে পারলে আমাদের এখানে কর্মসংস্থানের সুযোগটা বাড়বে। সেই কারণে এখানে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদানের শর্তাদিকে শিথিল করে সহজীকরণ করা হয়েছে, যাতে তারা ভাষা শেখার জন্য যারা যেতে চায় তারা যাতে এই সুবিধাটা পায়। অবশ্যই এছাড়াও আপনার দেশের যে কোনো দেশ, পৃথিবীর যে কোনো দেশে যারা উচ্চশিক্ষা নিতে চায় তাদের জন্য আপনার বিনা বিনা জামানতে 10 লক্ষ টাকা পর্যন্ত তারা ঋণ করতে পারবে। এই সুবিধা ইতিমধ্যেই সরকার দিয়ে রেখেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধে নিহতদের মধ্যে 2 জন ব্যক্তির মরদেহ সম্পূর্ণ সরকারি খরচে দেশে আনা হয়েছে। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী তারা নিজেরা সশরীরে থেকে এই কাজ করেছেন এবং এমনকি পারিবারিকভাবে জানাজা দাফনের সঙ্গে তারা যুক্ত ছিলেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া প্রায় 2000 জন প্রবাসীকে ওয়েজ আর্নার সেন্টার সহ বিভিন্ন হোটেলে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যেই। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে তারা সংকটে পড়েছিলেন। ইরানে আটকা পড়া 186 জন প্রবাসী বাংলাদেশিকে চার্টার ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে এবং এই সমস্ত খরচে কিন্তু বাংলাদেশ সরকার দিয়েছে। বাহরাইন হতে প্রবাসী বাংলাদেশি 280 জনকে বাংলাদেশে ফেরত আনা হয়েছে। নারীদের জন্য বিশেষ ব্যবস্থা আগেই বললাম, সড়ক পরিবহন অনুষদ মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে 8টি রুটে 9টি বাস চলবে, বর্তমানে 6টি বাস ইতিমধ্যেই চলছে। 17 জন নারী চালকের প্রশিক্ষণ চলছে। সকল বাসের চালক, সহকারী ও সুপারভাইজার সবাই হবেন নারী। রেলপথ মন্ত্রণালয় থেকেও ইতিমধ্যে আমরা জনসেবামূলক পদক্ষেপের হাত দিয়েছি। প্রথম 120 দিনের মধ্যে দূরপাল্লা রেল ভ্রমণে 65 বছরের অধিক বয়স্কদের জন্য টিকিটের মূল্য 25% ছাড়ের ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরবর্তী 60 দিনের মধ্যে দূরপাল্লা রেল ভ্রমণে প্রতিবন্ধীদের জন্য টিকিটের মূল্য 25% ছাড়ের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই মোটামুটি সবই আপনাদের জানা আছে। তারপরেও তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের দায়িত্ব আপনাদেরকে ইনফরমেশনগুলিকে অর্গানাইজড করে জানানো, সেই উদ্যোগটাই আজকে গ্রহণ করলাম।